ব্রেক সেশন ওভার। আমরা আবার আজকের যে সেকেন্ড টপিক ডিসকাস করব বলেছিলাম সেটাই চলে এসেছি। তো এতদিন ধরে আমরা বিগত প্রায় অনেক দিনই ক্লাস করছি, ধরে নাও প্রায় 9 মাস হয়ে গেছে, 8-9 মাস হয়েছে সেরকম ক্লাস করছি। এতদিন যে ক্লাসগুলো আমরা করছিলাম সেগুলো আমরা রিজনিংকে 3 ভাগে ডিভাইড করি। একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, একটা হচ্ছে ভার্বাল রিজনিং, একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস ক্লাস পর্যন্ত যা যা ক্লাস করেছি সবটা হচ্ছে লজিক্যাল রিজনিং এর পার্ট ছিল। কিন্তু এবার লজিক্যাল রিজনিং আস্তে আস্তে ফিনিশ হয়ে আসছে, কিন্তু এবারে আমাদেরকে আস্তে আস্তে ঢুকতে হবে ভার্বাল এবং নন ভার্বালের মধ্যে। কারণ পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা হয় তাতে ধরো বেসিক যে লেভেলের প্রিলিমস গুলো হয় তাতে কিন্তু এই কোশ্চেন গুলো তেমন ভাবে আসে না। কিন্তু যেই তুমি একটা মেন ওরিয়েন্টেড পরীক্ষায় যাবে, যেমন ধরো ডাব্লিউবিসিএস মেন, সেখানে ডাব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু আমরা এই জাতীয় কোশ্চেন পাই। ডাব্লিউবিসিএস মেনে আউট অফ 100 প্রায় 30 খানা কোশ্চেন লজিক্যালের বাইরে থেকে আসে। ব্যাংকিং এর পরীক্ষা যদি পিও লেভেলের পরীক্ষা দিই, আরবিআই গ্রেড বি লেভেলের পরীক্ষা দিই, তাতে কিন্তু এই জাতীয় কোশ্চেন 5টা থেকে 15টা কোশ্চেন পর্যন্ত আসতে পারে। তাই যতটা ইম্পর্টেন্স দিয়ে আমরা লজিক্যাল রিজনিং করব, ততটাই ইম্পর্টেন্স দিয়ে আমরা কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল করব। হ্যাঁ, তবে নন ভার্বালের সবকিছু পরীক্ষা সিলেবাসে এখন আর নেই, আস্তে আস্তে কমে আসছে সিলেবাস। কিন্তু ভার্বালের সব রয়েছে। নন ভার্বালটা লিমিটেড করে করা যায়, কিন্তু ভার্বালটা কিন্তু আমাকে এভরিথিং করতে হবে। হ্যাঁ, একটু কোশ্চেন গুলো খুব বোরিং লাগে, এটা আগে থেকে বলে রাখছি। কারণ একটা রচনার মতো কোশ্চেন পড়ে যেতে হবে, পড়ে অর্ধেক মানে বুঝবো, অর্ধেক মানে বুঝবো না, কিন্তু আমাকে আনসার করতে হবে। কারণ এটা কিন্তু একটা হিউজ নাম্বার ক্যারি করে। এবার এখানে প্রথম কথা, ফার্স্ট এন্ড ফরমোস্ট ওয়ার্ড, কোনো এক্সট্রা চিন্তা করব না। আমার কোশ্চেনের মধ্যে যা দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটা ওয়ার্ড আমার আনসার হয়, সেটাই আনসার হবে। আমার রিয়েল লাইফে কি ঘটছে বা আমি কি করতে চাই, আমার কোনো বুদ্ধি এখানে কাজে লাগাতে পারবো না। এটা হচ্ছে লিমিটেশন, এবং এটা সবচেয়ে ভালো উপায়। এতে তুমি যত এক্সট্রা ভাববে তোমার তত ভুল হবে বেশি। তাহলে আজকে আমরা স্টার্ট করছি ভার্বাল রিজনিং এর ফার্স্ট চ্যাপ্টার, তার নাম হচ্ছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এটা কি জিনিস? এটা হচ্ছে তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হবে যে তোমার বাড়িতে কালী পুজোর সময় প্রচুর বোম ফাটছে পাড়ায়। এবার সেই বোমের শব্দে তোমার কান ঝালাপালা হচ্ছে, তুমি কি করবে? 4টে অপশন দিল। বেরিয়ে গিয়ে বোমের মধ্যে জল ঢেলে দেবে, যারা বোম ফাটাচ্ছে তাদের মাথা ফাটিয়ে দেবে, বোম বোম শব্দ ডেসিবেল হাই হচ্ছে বলে পুলিশে কমপ্লেন করবে, 4 নম্বর হচ্ছে 3টে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বে। তাহলে এখানে লজিক্যালি মানে রিয়েল লাইফ কথা বলে কি, বাইরে বেরিয়ে যারা বোম ফাটাচ্ছে তাদের সঙ্গে ঝগড়া করা পুলিশে কমপ্লেন করার আগে। কিন্তু লজিক্যাল এবং লিগাল ওয়ে হচ্ছে এই শব্দ মানে বা সাউন্ডের ডেসিবেল 60 থেকে 90 এর উপরে উঠে গেলে আমরা কিন্তু সেটা দিয়ে পুলিশে বা লিগাল কমপ্লেন করতে পারি। তাহলে এখানে এই 3টে 4টে অপশন দেওয়া হলো, ইউ হ্যাভ টু চুজ দ্য মোস্ট এথিক্যাল and the most logical answer which will solve the situation, and that is why it is called situation reaction test. মানে তোমাকে you will be given a particular situation and you will have to find out the way out to reduce it, or the way out to mitigate the problem. তো এখানে আমরা করব হচ্ছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এখানে আমাকে একটা সমস্যা দেওয়া হবে, একটা সিচুয়েশন দেওয়া হবে, একটা টাইম পিরিয়ড দিতে হবে যে তোমার সঙ্গে এই ঘটছে, হোয়াট ইউ উইল ডু। তোমার সাথে এটা হতে চলেছে, তুমি দেখছো এটা হচ্ছে, হোয়াট ইউ উইল ডিসাইড। এটাই তোমাকে দেখা হবে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সিচুয়েশনটা আমাদের কিন্তু চাকরি করতে পরীক্ষায় আসে। মানে আমাদের চাকরির মাঝে মাঝে চলে আসে যে কখনো হয়তো 4টে লোক এলো খুব ঝগড়া করলো, কখনো 3টে লোক এলো খুব মারপিট করলো, কখনো হয়তো দেখা গেলো বসের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। হোয়াট ইউ উইল ডু, you have to move through the most logical and the decent way. এখানেও কিন্তু তোমাকে সেটাই আনসার করতে হবে, যেটা কিন্তু মোস্ট এথিক্যাল, মোস্ট লজিক্যাল এবং মোস্ট ডিসেন্ট ওয়েতে সলভ করতে পারবো। রাইট? তাহলে আমরা স্টার্ট করছি আজকে ফার্স্ট সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এখানে প্রথম যে কোশ্চেনটা আমাকে দেওয়া রয়েছে, এখানে বলছে যে ইফ ইউ আর আ ম্যানেজার অফ আ ফার্ম and one of your employees are not working properly, মানে তুমি একটা কোম্পানির বস, তোমার কিছু এমপ্লয়ি আছে তারা ভালো করে কাজ করতে পারছে না, করছে না নয়, কিন্তু এখানে কিন্তু অ্যাজ আ ম্যানেজার তোমাকে দেখতে হবে তুমি তারা কাজ করতে পারছে না। তো অ্যাজ আ ম্যানেজার হোয়াট ইউ উইল ডু, এখানে এটাই জানতে চাওয়া হয়েছে। 4টে অপশন দেওয়া হচ্ছে, ফায়ার হিম মানে তাকে কোম্পানি থেকে তাড়িয়ে দাও। 2 নম্বর হচ্ছে গিভ দ্য ম্যান 2 উইকস টু ইমপ্রুভ, তাকে আরেকটু ইমপ্রুভ করবার সময় দাও। তারপর বলছে ট্রাই টু ডেভেলপ হিজ এবিলিটিস অ্যান্ড ইন্টারেস্ট, তার কি কাজ করতে ভালো লাগে তাকে সেটা করতে দাও। এবং 4 নম্বরটা বলছে টক টু হিম এন্ড ফাইন্ড আউট হিজ প্রবলেমস। তাহলে আমি ধরে ধরে আগে, যেখানে ফার্স্ট প্রবলেম যেহেতু, আমরা এখানে জাস্ট প্রতিটা মানে অপশনটাকে চেক করি যে কোনটা কেন হবে না, তারপরে আমরা প্লেন ভাবে সলভ করব। ফায়ার হিম মানে একটা কোম্পানিতে তোমার এমপ্লয়ি কাজ করছে না, তাকে তাড়িয়ে দেওয়াটা ইজ নট দ্য সলিউশন। কারণ এটা তো
কোনোভাবেই গ্যারান্টি হতে পারে না যে যে তারপরের জন্য এসে তার সেই কাজ করে ফেলবে। হয়তো সে বললো আমি স্যার করে দেবো, কিন্তু কিন্তু এসে দেখা গেলো সে সে সেই কাজটা করতে পারছে না। তো তাহলে এখানে ফায়ার হিম ইজ নট আ লজিক্যাল সলিউশন। গিভ দ্য ম্যান 2 উইকস টু ইমপ্রুভ। একটা কাজ করতে গেলে তাকে একজনকে যদি 2 উইক সময় দেওয়া হয়, তাহলে গোটা কোম্পানি 2 উইক সময় চেয়ে বসবে, কোনো কাজ কিন্তু আর হবে না, সেখানেই পেন্ডিং করে থাকবে। কাজে এই লিবার্টিও তুমি অ্যাজ এ ম্যানেজার তুমি কাউকে দিতে পারো না। ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ট্রাই টু ডেভেলপ হিজ এবিলিটিস অ্যান্ড ইন্টারেস্ট। সাপোজ দেখা যাচ্ছে যে একজন অ্যাকাউন্টস এর লোক, সে অ্যাকাউন্টসে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছে না, তার হয়তো চিঠি লিখতে ভালো লাগে, কিন্তু দেখা যাবে যে করেসপন্ডেন্স সেকশনে পর্যাপ্ত এমপ্লয়ি আছে, তার করেসপন্ডেন্স করতে ভালো লাগলো, তাকে সেখানে দেওয়া যাবে না, তাকে অ্যাকাউন্টসই করাতে হবে। তাহলে সেখানে তুমি তাকে এই লিবার্টি দিতে পারো না যে তোমার যা ভালো লাগে তুমি তাই করো, এটাও সম্ভব নয়। তাহলে মোস্ট লজিক্যাল ওয়ে কোনটা? টক টু হিম, তার সাথে কথা বলো এবং বুঝতে চেষ্টা করো কি সমস্যা হচ্ছে, কোথায় হচ্ছে, এন্ড হেল্প হিম লাইকওয়াইজ। যেভাবে যেমন সমস্যা তাকে তেমন ভাবে হেল্প করো। সেখানে ফায়ার করাও কোনো সলিউশন নয়, তাকে প্রচুর সময় দেওয়াও কোনো রকম সলিউশন নয়, তাকে তার ইচ্ছা মতো কাজ করতে দেওয়া দেওয়া যাবে না, কারণ অ্যাজ আ ম্যানেজার তুমি সেটা করতে পারো না। দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম, যে কি সমস্যা হচ্ছে কথা বলো এবং তাকে যে জায়গায় সমস্যা সেই জায়গাটা হেল্প করবার ট্রাই ট্রাই করো। তাহলে এটাই হচ্ছে আমার মোস্ট লজিক্যাল ওয়ে। এবার দেখো এখানে অনেকেই আমার রিয়েল লাইফে মনে হতে পারে কাজ করতে পারছে না, যাও তোমাকে তোমাকে আসতে হবে, যেটা বর্তমান লাইফে হয়ে থাকে যে কিছু পারছি না, বিভিন্ন কোম্পানি তোমাকে ধরিয়ে দেয় ইউর সার্ভিসেস আর নো লঙ্গার রিকোয়ার্ড। কিন্তু এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, এখানে কিন্তু রিয়েল লাইফ প্রবলেম সলভ করছি না। তাই তোমাকে মোস্ট লজিক্যাল অ্যান্ড এথিক্যাল ওয়েটাকেই সলভ করতে হবে, তোমার মাথা অন্য কথা বললেও। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সবচেয়ে ভালো আনসারটাই, সবচেয়ে হাম্বল আনসারটাই কিন্তু আনসার হবে, কোনো রকম হার্শ ডিসিশন তোমার নেওয়া যাবে না। এটাই কিন্তু একটা এমপ্লয়ির ইম্পর্টেন্সটা তৈরি করে। এবং দিস ইজ নট অ্যাবাউট যে তুমি কিভাবে আনসার করলে, এটা তোমার কোয়ালিটিও জাজ করা হয় অনেক অনেক সময়। তো দেখা যাক পরেরটা আমার কি বলছে, যে পার্সন সিটিং ইন দ্য ফ্রন্ট অফিস অফ অ্যান অর্গানাইজেশন শুড হ্যাভ। মানে প্রতিটা অফিসে একটা করে রিসেপশন ডেস্ক থাকে, প্রতিটা লোক সেখানে যান যে এই দপ্তর কোথায়, এটা কোথায়, এটা কোথায় পাবো, আমরা সেখান থেকে জিজ্ঞাসা করি। আবার কি হয়, তারা ঠিক টাইমে আনসার না করলেও আমরা আমরা কি করি না, অনেক সময় তাদের সঙ্গে ঝগড়া করি, মারপিট করি, ফ্রন্ট ডেস্ক ভাঙচুর করি। এটাও কিন্তু কোনো লজিক্যাল ওয়ে নয়। কিন্তু সেই রিসেপশনে যিনি বসে আছেন, ফ্রন্ট ডেস্ক অফিসার বা এমপ্লয়ি, তার সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। তাই খারাপ লোক হোক, ভালো লোক হোক, চালাক লোক হোক, বোকা লোক হোক, হি অর শি হ্যাভ টু হ্যাভ সাম পেশেন্স। তাহলে এখানে তাকে পেশেন্ট হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আ পারসন সিটিং ইন দ্য ফ্রন্ট অফিস অফ অ্যান অর্গানাইজেশন শুড হ্যাভ লিডারশিপ কোয়ালিটি। একজন রিসেপশনে বসা লোকে লাগে না, সেটা কোম্পানির ম্যানেজারের প্রয়োজন, তাই এটা আমার দরকার নেই। পার্সোনালিটি একটা এমপ্লয়ির প্রয়োজন, সেখানে রিসেপশনের পার্সোনালিটি বা অ্যাটিটিউড দিয়ে কিছু হয় না। ডিসিপ্লিন একটা কোম্পানিতে থাকতে গেলে আবশ্যক, বা সেটা ফ্রন্ট অফিসের জন্য নয়, গোটা কোম্পানির জন্য প্রয়োজন। তাই একমাত্র ফ্রন্ট অফিস ডেস্কে যিনি বসে আছেন তার দরকার হচ্ছে ঠান্ডা মাথা। সেখানে লোকে গালাগালি করতে পারে, সেখানে লোকে ঘুষ দিতে চাইতে পারে, সেখানে লোকে ভাঙচুর করতে পারে, বাট ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স কুল। তোমাকে ধৈর্য রাখতে হবে। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় উপায়, যে একজন ফ্রন্ট অফিস ডেস্কের একজন যিনি এমপ্লয়ি বসবেন, তার ধৈর্য থাকাটা ওয়ান অ্যান্ড অনলি মানে ক্রাইটেরিয়া, এটাই কিন্তু হতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে আনসারটা করছি, যে সবচেয়ে লজিক্যাল আনসার। দেখো ডিসিপ্লিন, আমাকে ডিসিপ্লিন হতেই হয়, কিন্তু যখন ঝামেলা করবে তখন আমার কিন্তু কোনো ডিসিপ্লিন থাকে না, আমারও কিন্তু মারতে ইচ্ছে হতেই পারে, কিন্তু সেটা আমি করতে পারি না। আমাকে শান্ত হতে হবে, এবং দ্যাট ইজ ওয়াই উই চুজ পেশেন্স ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এইভাবে কিন্তু আনসারগুলো করতে হয়, যে প্রতিটা আনসারকে পড়বো, প্রতিটা অপশনকে পড়বো, আমার যেটা মোস্ট লজিক্যাল মনে হবে সেটা কি আমাকে সলভ করতে হবে। এবং এটাই কিন্তু মানে একমাত্র উপায়। যদি WBCS মেইন পরীক্ষা দাও, তাহলে এই কোশ্চেন থাকে 5টা। যদি IBPS, PO, ক্লার্কশিপ ইত্যাদি বা RBI, SBI অন্য পরীক্ষা দাও, এই কোশ্চেন পাবে 5টা। তাহলে এই জাতীয় কোশ্চেনের কিন্তু ইম্পর্টেন্স কিন্তু অনেকটা বেশি। তাই এই জাতীয় কোশ্চেন কিন্তু হেলাফেলা করার মতো কোনো চ্যাপ্টার কিন্তু নয়। লজিক্যাল রিজনিং যেমন ভাবে ইম্পর্টেন্ট, ভার্বাল রিজনিং কিন্তু ততোধিক ইম্পর্টেন্ট, কারণ লজিক্যাল রিজনিং এ লজিক আছে, তুমি তোমার মাথা দিয়ে আনসার দেখে সলভ করতে পারবে। কিন্তু এখানে কি হয়, তুমি ভাবছো এক, উত্তর কিন্তু অন্যটা হতেই পারে, ইফ ইউ আর নট ইন দ্য রাইট ওয়ে। ওকে, তাহলে আমরা নেক্সট সমস্যাটা দেখি, যে নেক্সট প্রবলেম আমাদের কি বলতে চাইছে। আচ্ছা, এবারে বলছে যে ইন আ বাস ইউ রিয়েলাইজ দ্যাট সামওয়ান হ্যাজ লেফট হিজ অর হার ওয়ালেট, ইউ উড। মানে বাসে একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলাম, তাহলে তুমি কি করবে? আমাদের সাধারণ টিনেজার বুদ্ধি বলে সেটা কুড়িয়ে নিয়ে যা পয়সা আছে সেটা নিয়ে খেয়ে ফেলে, তারপর টাকাটা
ফেরত দেবো। এটা সবাই করে থাকে, কিন্তু এটা কিন্তু কোনো লজিক্যাল ওয়ে নয়। ভাবছে এথিক্যালি আমার সুস্থ হয়ে কি, যে যিনি তার মালিক সেখান থেকে খুঁজে দেখবো যে কোনো ঠিকানা আছে কিনা, কোনো ফোন নাম্বার আছে কিনা, সেখানে সেই ফোন নাম্বার তাকে ফোন করে কন্ট্যাক্ট করবো এবং তাকে নিয়ে যেতে বলবো, অথবা বাড়ির ঠিকানা পেলে বাড়ির ঠিকানা সেটাকে জমা দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে লজিক্যাল ওয়ে। তাহলে আমাকে এটাই চুজ করতে হবে। অন্য যে কোনো কথা আমার মাথা বলুক না কেন তাকে আমি ইগনোর করবো। তাহলে কি হচ্ছে, বাসে একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলাম, সেই মানি ব্যাগ নিয়ে আমি কি করবো? গিভ দ্য মানি টু দ্য বেগার। এটা হতে পারে একজন গরিবকে দিয়ে দাও, কিন্তু যার টাকা তিনি দিতে চাইছেন কিনা সেটা তো আমরা জানি না। তাই এইটা আমার কোনো রকম সলিউশন পাচ্ছি না। হ্যান্ড ইট ওভার টু দ্য বাস কন্ডাক্টর। বাস কন্ডাক্টরকে দিয়ে দেবো, তারপর সে যে ফেরত দেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ট্রাই টু ফাইন্ড আউট হিজ অর হার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইনফর্ম। এটাই কিন্তু আমরা সাধারণত করে থাকি, যে সেই ব্যাগটা ঘেঁটে কোনো ইনফরমেশন যদি পাই, কোনো ঠিকানা যদি পাই, সেখান থেকে তাকে কন্ট্যাক্ট করে তার সম্পর্কে বলবো যে আপনি ব্যাগটা নিয়ে যান। এবং লিভ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ, সেটাকে কিন্তু আমি ফেলে রাখতে পারি না, কারণ এটাই হচ্ছে একজন সৎ মানুষের মোস্ট লজিক্যাল পদ্ধতি। যে আমি একটা ব্যাগ খুঁজে পেয়েছি, তার মধ্যে কি আছে সেটা দেখার থেকেও কার ব্যাগ সেটা খুঁজে বের করা জরুরি। না পেলে অ্যাটলিস্ট পুলিশ স্টেশনে জমা দেবো, কিন্তু সেটা অন্য কোনো কাজে ব্যবহার করবো না। তো এটাই হচ্ছে, যে আমি বাসে ব্যাগ কুড়িয়ে পেলাম, আমি কি করব, তার মধ্যে এটাই হচ্ছে মোস্ট লজিক্যাল আনসার। এইভাবেই কিন্তু আনসারগুলোকে আমাদেরকে বের করতে হয়। when you see a blind man trying to cross the road, তাহলে আমরা রাস্তা পার হতে গিয়ে অনেক সময় দেখি যে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিছু লোক তারা রাস্তা পারাপার করছেন। তো তাদেরকে আমাদের কি করা উচিত? সাধারণ হিউম্যানিটি বলে যে হেল্প করা উচিত, কিন্তু রিয়েল লাইফ হিউম্যানিটিতে 99% লোকে কিন্তু হেল্প না করে বেরিয়ে যায়। এবং তুমি সেটা যদি সেই 99% এর লোক হয়েও থাকো, পরীক্ষার হলে কিন্তু তোমাকে 1% হতে হবে। এটাই জানতে চাওয়া হচ্ছে। তোমার 99% হওয়ার কিন্তু জায়গা নেই। তাহলে যখন এখানে হচ্ছে, when you see a blind man trying to cross the road, you ask someone to help him. তুমি যেখানে প্রেজেন্ট আছো, then why should you ask someone to help? Why don't you yourself? দু নম্বর হচ্ছে go and help him, the most logical answer. তারপর 3 নম্বরটা দেখো, wait till he crosses the road. আমি সে যদি রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মরেই যায়, তাহলে আমি ওয়েট করবো কিসের জন্য? বডি নিয়ে যাওয়ার জন্য? তা তো নয়। এবং ইগনোর এন্ড মুভ অন, অ্যাকচুয়ালি আমরা এটা করে থাকি, কিন্তু পরীক্ষার হলে অ্যাটলিস্ট সেটাকে করা যাবে না। তাহলে এখানে কি হবে? গো অ্যান্ড হেল্প হিম, দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড এথিক্যাল আনসার। এটাই হচ্ছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। আর যদি আমরা 90% রিয়েল লাইফে এটাই করি, ইগনোর করে এগিয়ে যাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে করতে হবে এটা। হিউম্যানিটি এই কথাটা বলে, এবং এটাই এখানে জানতে চাওয়া হচ্ছে, হোয়াট উইল ইউ ডু? ঠিক আছে, এইভাবে কিন্তু আমাকে এই জাতীয় কোশ্চেন গুলো আনসার গুলো করতে হবে। প্রতিটা আনসারকে পড়তে হবে, প্রতিটা অপশনকে পড়তে হবে, তাকে চেক করতে হবে যে তার কতটা ভ্যালিড। এক একটা ইনভ্যালিড আনসারকে বাদ দিয়ে তবে আমার সলভ করতে হবে। হ্যাঁ, এখানে আমরা একটুখানি ডিসকাস করছি, তাই পরীক্ষার হলে কিন্তু বিলিভ মি এতটা টাইম লাগে না। এবং এই কোশ্চেনটা কিন্তু নট লাইক দ্য লজিক্যাল ওয়ান, পাঁচটাই ঠিক করা যায়। একটুখানি পড়তে হবে, একটুখানি ডিফারেন্ট টাইপের বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করো, বাট চোখ কান খোলা রাখো। চোখ কান খোলা রাখলে কিন্তু সমস্ত উত্তর এখান থেকে আমার সলভ হয়ে যাবে। আচ্ছা, এবারে বলছে দেখো, এবারে দেখো আবার রিয়েল লাইফের সঙ্গে কোশ্চেনের পার্থক্য। আফটার আ পারচেজ, দ্য শপকিপার রিটার্নস ₹100 এক্সট্রা টু ইউ, উড। একটা দোকান থেকে কিছু জিনিস কিনলে, সেখান থেকে যিনি দোকানদার তিনি তোমায় ভুল করে ₹100 এক্সট্রা দিয়েছে, তুমি কি করবে? 90% লোক সেটা নিয়ে বাড়ি চলে আসবে। তাই কিন্তু পরীক্ষা হলে তো আমি সেই কাজটা করতে পারি না, আমাকে মোস্ট লজিক্যাল ওয়েটাকে দেখতে হবে। তাহলে গিভ ট্রিট টু ইউর ফ্রেন্ড, সেই টাকাটা তুমি তোমার কাজে খরচা করতে পারো না। অফার সাম টু দ্য টেম্পল ফর মোর লাইক দিস, তুমি টেম্পলে তোমার টাকা দিতে পারো, কিন্তু সেই $100 তোমার নয়, সেটা সেই শপকিপারের, তিনি দেবেন কিনা সেটা তার ব্যাপার, তাহলে তুমি এটাও করতে পারো না। রিটার্ন দ্য সেম, এটা আমরা করতে পারি। আবার 4 নম্বর বলছে বাই অ্যানাদার থিং হোপিং দ্যাট শপকিপার টু মেক দ্য সেম মিস্টেক এগেইন, আবার কিনবো, আবার আমাকে $100 এক্সট্রা দেবে, সেটা কিন্তু করা যাবে না। তাহলে মোস্ট লজিক্যাল আনসার, $100 পেলাম, হিসেবে আমার যদি গন্ডগোল হয় তাকে আমি অ্যাপ্রোচ করবো, দেখুন আপনি বোধহয় বেশি দিয়েছেন বা কম দিয়েছেন। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে সহজতম আনসার। তাহলে এখানে আমাকে এটাই দেখতে হবে যে প্রতিটা আনসারের মধ্যে মোস্ট ভ্যালিড কোনটা। এটাই কিন্তু আমার এখানে ডিমান্ড করছে, যে এই সিচুয়েশন তোমাকে দেওয়া হলো, তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, বা হোয়াট উইল বি ইউর স্ট্যান্ড পয়েন্ট। ওকে, দ্য নেক্সট কোশ্চেন দেখো, এটা আমাদের খুব হয়ে থাকে, অন্ততপক্ষে আমরা যদি পিএসসি বা এখানে আরবিআই বড় বড় পরীক্ষা দিয়ে থাকি, তখন কিন্তু এই সিচুয়েশনে আমাদেরকে ফেস করতে হয়। If in an examination hall you find that question paper is too tough to be answered satisfactorily by you,
মানে কোশ্চেনটা এত শক্ত এসছে আমি অ্যান্সার করতে পারছি না, হতেই পারে, প্রচুর পরীক্ষাতে এমন প্রশ্ন আমরা পাই। দ্য বেস্ট থিং ইউ টু ডু ফর ইউ ইজ, এখানে অপশন কি দেখছে, টেল দ্য এক্সামিনার দ্যাট দ্য কোয়েশ্চেন আর আউট অফ কোর্স। এটা স্কুল হলে করা যেত, কিন্তু আজকে চাকরির পরীক্ষায় দাঁড়িয়ে কে যে এক্সামিনার আর কে যে কোশ্চেন সেটা আমরা জানি, আমরা আমরা কেউ জানি না, তাই আমরা কাউকে অ্যাপ্রোচ করতে পারবো না, এটা তাই শেখা সম্ভব নয়। প্রভোক দ্য ক্যান্ডিডেট টু ওয়াক আউট অফ দ্য এক্সামিনেশন হল, এটা কিন্তু কলেজে সম্ভব, পরীক্ষা বয়কট করা, একটা চাকরির পরীক্ষা বয়কট করা ইজ নট ইজি টাস্ক টু ডু, তাহলে এটাও আমরা করতে পারি না। ট্রাই টু নো সামথিং ফ্রম ইউর নেইবার, কোশ্চেন শক্ত হচ্ছে, তোমার নেবার কিছুই জানে না, তুমি তাকে পরীক্ষা হলে জিজ্ঞাসা করতেও পারো না, ইভেন চিট করতেও পারো না। তাহলে তিনটে অপশন বাদ চলে গেল। ফোর্থ অপশন কি বলছে, ট্রাই টু সলভ দ্য কোয়েশ্চেন অ্যাজ মাচ অ্যাজ ইউ নো উইথ এ কুল হেড। কোশ্চেন যদি শক্ত হয় 100টার মধ্যে, তুমি জানবে যে পরীক্ষার কাট অফ কিন্তু নেমেই যায়, এটা আমরা খুব ভালোভাবে জানি। যিনি ফার্স্ট হবেন তিনিও 10 পাবেন, তিনিও অল্প অ্যাটেম্প্ট করবেন, যিনি ফেল করবেন তিনিও অল্পই অ্যাটেম্প্ট করবেন। তাই এক্ষেত্রে এটাই মোস্ট লজিক্যাল ওয়ে যে আমি দেখবো যে শক্ত কোশ্চেনের মধ্যে আমার বুদ্ধিতে কোনটা সলভ করতে পারছি, কোনটা ইজিলি সলভ করতে পারছি, কোনটা একটু ভেবে সলভ করতে পারছি, এটাই কিন্তু সবচেয়ে সহজতম আনসার, এবং তোমাকে এটাই ভাবতে হবে। যদিও তোমার মাথা অনেক কিছু বলবে যে এই কোশ্চেন শক্ত হয়েছে, এই হয়েছে, এই তাই হয়েছে, এগুলো কিন্তু স্কুল কলেজে হতো, এগুলো আজকে চাকরির পরীক্ষায় দাঁড়িয়ে কিন্তু সম্ভব নয়। এবং তোমাকে এটাই জানতে চাওয়া হয়েছে এই চাকরির পরীক্ষায় কোশ্চেন শক্ত হলে তুমি কি করবে, স্কুল কলেজের দিন কিন্তু ফিনিশড। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ইজি আনসার, ট্রাই টু সলভ দ্য কোয়েশ্চেন অ্যাজ মাচ অ্যাজ ইউ নো উইথ এ কুল হেড। তোমার দ্বারা যতগুলো হচ্ছে ততগুলো করে এসো, করে ইউ হ্যাভ টু সাবমিট দ্য খাতা এন্ড গো ব্যাক টু হোম। তাহলে এই হচ্ছে আমার সিচুয়েশন, এবং আমাকে এইভাবেই রিঅ্যাক্ট করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ইউর মেড হ্যাজ ইনভাইটেড ইউ টু হার ডটার্স ওয়েডিং, ইউড, তোমার বাড়িতে যিনি কাজ করেন তিনি তোমাকে তার মেয়ের বিয়েতে ইনভাইট করেছেন, তো তুমি কি করবে? বর্তমান দিনের সুশীল সমাজ সেই বিয়ে হয় অ্যাটেন্ড করে না বা তাকে ইগনোর করে, এটা রিয়েল লাইফ। কিন্তু এটা কিন্তু সুস্থ মানুষের কোনো ধর্ম নয় যে যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে বলা হয় তাকে অ্যাটলিস্ট সেখানে অ্যাটেন্ড করাটা উচিত, এবং এটাই দেখা উচিত। তাহলে এখানে আমাদের কি কি অপশন রয়েছে, কমপ্লিটলি ইগনোর হার, এটা আমরা করতে পারি না, যদিও মানুষ এটাই করে, কিন্তু আমরা এটা পরীক্ষার হলে করতে পারি না, বা এজ আ মানুষ কিন্তু করা উচিত নয়। অ্যাটেন্ড দ্য ওয়েডিং করলাম, তাহলে এটা একটা আনসার হতে পারে। বাই আ গিফট ফর হার ডটার, এটাও একটা আনসার হতে পারে। কংগ্রাচুলেট হার এন্ড মেক আপ সাম এক্সকিউজেস ফর নট বিং এবল টু অ্যাটেন্ড, তাকে কংগ্রাচুলেট করলে কিন্তু বিয়েতে গেলে না, এটাও কিন্তু সেভাবে লজিক্যাল হচ্ছে না। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো, বিয়েতে অ্যাটেন্ড করবার থেকেও যিনি তোমার বাড়িতে পরিচারিকা তার একটা ফিনান্সিয়াল হেল্প বা একটা গিফট বা একটা মনিটারি হেল্পটা কিন্তু বেশি জরুরি। তাই সেক্ষেত্রে এখানে বাই আ গিফট টু হার ডটার, এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এবার এখানে অ্যাটেন্ড দ্য ওয়েডিং হতে পারে, কিন্তু সেটা কি হচ্ছে, যারা একটা পশ অঞ্চলে থাকেন বা একটু বড় লোক হন তারা হয়তো বলেন যে পুরো উপহার আনার দরকার নেই, এটা কার্ডে লিখে দেন। কিন্তু যিনি তোমার বাড়িতে কাজ করছেন একটা একটা সার্টেন লোয়ার লেভেলের মানুষ, প্রান্তিক লেভেলের মানুষ, তাদের কিন্তু ফিনান্সিয়াল হেল্পটা বিয়েতে কিন্তু বেশি জরুরি হয়। তাই সেক্ষেত্রে বাই আ গিফট ফর হার ডটার, এটা হচ্ছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে কিছু হবে কি, এতক্ষণ ধরে আমরা পাচ্ছিলাম তিনটে অপশনই আমার বাদ যাচ্ছিল, আমরা একটাকে ইজিলি বার করতে পারতাম, কিন্তু এখানে দুটো আনসারে কিন্তু আমার ডিলেমা হচ্ছে, এবং এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো পরীক্ষায় বেশি আসে। তো এখানে থার্ড আনসারটা হচ্ছে মোস্ট লজিক্যাল, যে বাই আ গিফট ফর হার ডটার। আচ্ছা, এবারে বলছে পরের কোশ্চেনটা, এটাও আমাদের চাকরি করতে গেলে পরবর্তীকালে এই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, যে ইফ আর টাফ ইউ আর দ্য অনলি পার্সন অ্যাভেলেবল টু হ্যান্ডেল কাস্টমার্স, ইউ শুড, তোমার কোম্পানিতে বা তোমার দোকানে তুমি সেই মুহূর্তে একা আছো, হয়তো আছে 40 জন কাস্টমার দাঁড়িয়ে রয়েছেন, তুমি কি কি করবে? তাদের উপর তো মুখের উপর শাটার বন্ধ করে দিতে পারো না যে লোক নেই কাজ করব না, যদিও ম্যাক্সিমাম জায়গায় অনেকে বলেই থাকেন, আমরা শুনে থাকি যে লোক নেই পরে আসুন, কিন্তু অ্যাজ অ্যান এমপ্লয়ি পরীক্ষার হলে কিন্তু আমাকে সেসব বলা যাবে না, আমাকে সেখানে এথিক্সটাকে শো করতে হবে। তাহলে এখানে বলছে আস্ক ফর অ্যাডিশনাল হেল্প, এখানে অনলি পার্সন বলা আছে, আমি অ্যাডিশনাল হেল্প পেতে পারি না, তাই এটা আমাকে বাদ দিতে হবে। টেক লিভ এন্ড গো ব্যাক হোম, তুমি একা এমপ্লয়ি ছুটি নিয়ে বাড়ি চলে গেলে কোম্পানি লাটে উঠে গেল, সেটাও সম্ভব নয়। জাস্ট ডু ইউর পার্ট অফ দ্য ওয়ার্ক। এবার তোমার কাজ হয়তো শুধুমাত্র কম্পিউটারে টাইপ করা, হয়তো কিন্তু দেখা যায় বিলিং এ কেউ নেই, তার মানে কি তুমি শুধু টাইপ করে বিলিং এ লোক দাঁড়িয়ে থাকবে, তা কিন্তু সম্ভব নয়, তোমার কাজটা করতে হবে এবং যতটা পারো সলভ করতে হবে। তাই অপশন 4 কি বলছে, ট্রাই এন্ড ওয়ার্ক টু দ্য ম্যাক্সিমাম অফ ইউর এবিলিটি টু স্যাটিসফাই কাস্টমার্স। একটা দোকান বা একটা সেগমেন্টে সবচেয়ে মেন ভ্যালুয়েবল পার্ট হচ্ছে তাদের কাস্টমার এবং তাদের স্যাটিসফ্যাকশন।
তো সেটাকে তুমি যতটা সলভ করতে পারবে তোমার ইম্পর্টেন্স কোম্পানিতে তত বাড়বে এবং তোমার কোম্পানির ইম্পর্টেন্স কাস্টমারের কাছে তত তত বাড়বে। সেটাই কিন্তু দ্য মোস্ট লজিক্যাল ওয়ে। যদি আমরা রিয়েল লাইফে এটাই করি যে টেক লিভ এন্ড গো ব্যাক হোম, অথবা আমি ওই উনি তো আসেননি 7 দিন পরে আসবেন তখন হবে, কিন্তু এটা কিন্তু পরীক্ষার হলে বলা যায় না। তাই দিস ইজ দ্য রিয়াকশন ফর ইউর সিচুয়েশন। এই জাতীয় কোশ্চেন গুলোই কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তোমার যে কোনো একটা ভালো বই, রিজনিং এর বই খুলে দেখবে এই চ্যাপ্টারের উপরে 100 থেকে 150 খানা কোশ্চেন রয়েছে। তার মধ্যে আমরা এই টাইপ গুলোকে ভালো করে, 100টা কোশ্চেন পড়ার দরকার নেই, কিন্তু যে কোনো টাইপ আমরা আজ এখানে করবো সেই টাইপ গুলোকে ভালো করে এই করা টাইপের উপরে কোশ্চেন গুলো পড়বে, তাতে কিন্তু তোমার আইডিয়াটা অনেকটা বেশি বেটারমেন্ট হবে। ওকে, আচ্ছা এবারে বলছে দেখো, ইফ ইউ ফাইন্ড ইয়োরসেলফ আ সিচুয়েশন where you are required to make a PowerPoint presentation and you are already bogged down by too much work, মানে তোমাকে একটা এক্সট্রা কাজ করতে বলা হয়েছে, কিন্তু সেই এক্সট্রা কাজ করবার আগে দেখতে পাচ্ছ তোমার হাতে আরো প্রচুর পেন্ডিং কাজ রয়েছে, তখন তুমি কি করবে? অ্যাজ দ্য ম্যানেজার সি দ্য কোয়েশ্চেন অ্যাজ দ্য ম্যানেজার, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে এখানে ম্যানেজার বলা হয়েছে। একজন ম্যানেজারের কাজ কিন্তু অ্যাট এনি কস্ট কোম্পানিকে লিড করা, এবং তোমাকে সেই লিডারের মতোই কাজ করতে হবে। তাহলে কি হচ্ছে, টেক অ্যান অল্টারনেটিভ মোড অফ প্রেজেন্টেশন, তার মানে তুমি অন্য কোনো উপায় অবলম্বন করতে চাইছো কিন্তু এখানে সম্ভব নয়, কারণ ইউ আর দ্য ম্যানেজার। ক্যান্সেল দ্য সেমিনার অ্যান্ড রিশিডিউল অ্যাকর্ডিং টু ইউর কনভেনিয়েন্স, সেটা করতেই পারো, কিন্তু যদি ইন কেস এটা কোনো বাইরের কোম্পানিতে সেমিনার হয় তখন কিন্তু তুমি সেটাকে ক্যান্সেল করতে পারবে না। পাস দ্য বাক টু ইউর সাবঅর্ডিনেট, ইউ আর দ্য বস, নো ওয়ান ক্যান কোশ্চেন, মানে তুমি তোমার কাজটা অন্যকে দিয়ে করিয়ে নিলে, এটা আমরা করতেই পারি বা করেই থাকি, কিন্তু এটা লজিক্যাল নয়, তাই এটাকে আমরা আপাতত আনসারে রাখলাম। প্রায়োরিটাইজ ইউর ওয়ার্ক এন্ড ট্রাই টু স্কুইজ আউট টাইম অফ ইট, তোমার হাতে 4টে কাজ রয়েছে, নতুন কাজটা নিয়ে 5টা কাজ, তোমার হাতে আছে 2 ঘন্টা, তুমি সেই 2 ঘন্টাটাকে টাইম শিডিউলে ভাগ করো, ওরা দেখো যে তুমি কতটা টাইম বের করতে পারছো এবং চেষ্টা করো তাকে সলভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটাকে সলভ করার, কারণ দিস ইজ অ্যান অপশন অ্যাজ আ ম্যানেজার, কিন্তু দিস ইজ নট ম্যানেজারিয়াল কোয়ালিটি। একজন ম্যানেজার চেষ্টা করবেন তিনি নিজে লিডারশিপ করে সাবঅর্ডিনেটদের কন্ট্রোল করে কাজ করাবার, তাকে পাস করে দেওয়াটা কিন্তু ম্যানেজারের দায়িত্বের মধ্যে বা ম্যানেজারিয়াল কোয়ালিটির মধ্যে পড়ে না। তাই এটাই হচ্ছে দ্য মোস্ট পসিবল আনসার, এটাও কিন্তু নয়। ঠিক আছে, তার মানে তোমার কাছে প্রচুর কাজ রয়েছে, সেই কাজটাকে তুমি আস্তে আস্তে লিস্ট বানাও যে কোনটা আগে করলে হবে কোনটা পরে করলে হবে, এবং তারই মাঝে তোমার এই প্রেজেন্টেশনটাও রয়েছে, সেখান থেকে টাইম ফেচ আউট করে তুমি তোমার এই নতুন কাজটাকে সলভ করো। দ্যাট ইজ ওয়াই ইউ আর দ্য ম্যানেজার অফ দ্যাট কর্পোরেশন। তো এটাই কি কিন্তু তার মেইন কোয়ালিটি হওয়া উচিত। ওকে, কারণ এখানে যদি এই পার্টটা না থাকতো তাহলে কিন্তু আমরা অন্য অনেক কিছু ভাবতে পারতাম, কিন্তু ওকে এখানে ম্যানেজার শব্দটা উচ্চারণ করে দেওয়া হয়েছে। তো লুক ফর এনি কিওয়ার্ড, এখান থেকে কিন্তু অপশনটাকে এলিমিনেট করতে অনেক সুবিধা হয়। আচ্ছা এবারে বলছে দেখো, while traveling in a train you notice a man from the coach behind yours fall off the train, মানে তুমি বসে আছো তোমার পেছনের কামরা থেকে একজন লোক পড়ে গেলেন দেখতে পাচ্ছ, তুমি কি করবে? pull the alarm chain so that the train must stop and the man may be helped, এটা একটা আনসার হতে পারে যে আমি চেইন পুল করব এবং ট্রেনের লোককে এবং সেখান থেকে নেমে গিয়ে তাকে হেল্প করব। shout at the failing man asking him to get up quickly and end train, দেখো চলতি ট্রেনে পড়ে গিয়ে উঠে যাওয়া কোনো ইজি কথা নয়, তাই এটা আমরা ইউজ করতে পারি না। জাম্প অফ দ্য ট্রেন অ্যান্ড অ্যাসিস্ট দ্য ফেলিং ম্যান, ট্রেন চলছে তুমিও জাম্প করতে পারো না। ওয়েট টিল দ্য ট্রেন স্টপস এট দ্য নেক্সট স্টেশন, রাজধানী এক্সপ্রেসে চড়ে আছি, কেউ পড়ে গেলে ট্রেন পাটনার পরে গিয়ে দিল্লিতে গিয়ে থামবে, সেখানে গিয়ে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, কাজে এটাও সম্ভব নয়। তাই দ্য বেস্ট উপায় কি, আমি ট্রেনের অ্যালার্ম চেনটাকে টানবো এবং থেমে গেলে তাকে নেমে গিয়ে হেল্প করব। এটাই হচ্ছে মোস্ট লজিক্যাল আনসার। এইভাবে কিন্তু প্রতিটা অপশনকে পড়ে পড়ে চুজ করতে হয়। ঠিক আছে, এবারে বলছে দেখো, অন ইউর ওয়ে ব্যাক হোম ফ্রম অফিস ইউ সি আ ইয়ং বয় বিং বিটেন আপ বাই আ গ্রুপ অফ পিপল, হাউ উড ইউ রিয়াক্ট, মানে তুমি অফিস থেকে বাড়ি আসছো, দেখছো যে কিছু সংখ্যক মানুষ একটি ছেলেকে ধরে মারছে, তুমি কি করবে? এখানে বলছে দেখো, জয়েন দ্য গ্রুপ স্টার্ট পিটিং দ্য বয়, মানে কিছু না জানি সেখানে গিয়ে যেমন ধরো পকেট মার ধরা পড়লে লোকে গিয়ে হাতে সুপ করে আসে, সেটা সম্ভব নয়। অ্যাভয়েড দ্য সিচুয়েশন অ্যান্ড ওয়াক অ্যাওয়ে, ম্যাক্সিমাম আমরা এটাই করে থাকি, কিন্তু অ্যাজ আ হিউম্যান এটাকেও করা উচিত নয়। ট্রাই টু স্টপ দেম ইভেন ওয়েন ইউ সি আদার পাসার্স বাই আর ইনডিফারেন্ট, আচ্ছা মানে ট্রাই টু স্টপ দেম, মানে কি হচ্ছে,
যখন চারপাশের লোকজন কোনো মানে কি বলবো রিয়াক্ট করছেন না, তারা চলে যাচ্ছেন, সেটাকে দেখেও তুমি তাদের তাদেরকে স্টপ করতে চেষ্টা করলে। আবার বলছে দেখো ট্রাই টু ফাইন্ড হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আচ্ছা, এবারে দুরকম কথা, যে এখানে ছেলেটাকে কেন মারছে এটা আমি সেই মুহূর্তে জানি না, তার কাছে আমাকে প্রথম দরকার যে কেন মারছে সেটাকে আগে বের করা। হতেই পারে ছেলেটা কোনো গর্হিত অপরাধ কাজ করেছিল, ও চুরি ছিনতাই করে পাচ্ছে, ব্যাংক ডাকাতি করেছিল, সেই মুহূর্তে তাকে মেরে লোকজন খুব একটা ভুল কাজ কিছু করেনি। কিন্তু যদি অকারণে মারে তাহলে সেটাকে আমাকে প্রিভেন্ট করতেই হবে। তাহলে এই জায়গাটা আমার দেখো দুটো আনসারের মধ্যে আবার একটা ডিলেমা হচ্ছে। কিন্তু এখানে আগে আমার কি করতে হবে, যেহেতু কোনো কারণ বলে দেওয়া নেই, তাই তোমাকে ফার্স্ট উপায় কি করতে হবে, ট্রাই টু ফাইন্ড কি হয়েছে, এবং তারপর তুমি সেখানে ডিসাইড করো যে পুলিশে খবর দেবে, না তাকে গিয়ে মারবে, না না তাদেরকে থামাবে। সো হ্যাভ টু ডিসাইড ফার্স্ট, তোমার আগে কি হয়েছে আগে জানবো, তারপরে আমি কি করব সেটাকে আমি ডিসাইড করবো। তাহলে আমার এখানে এখানে অপশন সিটাও আমার এখানে বাদ যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দেখো ইউর বস, এটা আবার রিয়েল লাইফ কোশ্চেন, এটা কিন্তু আমরা সাধারণত চাকরি করতে গেলেই মাঝে মধ্যে দেখতে পাই। ইউর বস হ্যাজ ভেরি পিয়ার্সিং আইজ এন্ড স্পাইজ অন ইউর পারফরমেন্স অল দ্য টাইম। মানে তুমি হয়তো কি করছো, তোমার উপর মানে তোমার মনে হচ্ছে তিনি সবসময় তোমার উপর নজর রাখছেন। এটা অনেক ক্ষেত্রে এম্বারাসিং হতে পারে, অনেক ক্ষেত্রে বিরক্তিকর হতে পারে। তুমি সেখানে কি করবে? ইগনোর দ্য আনকমফোর্টেবল গ্লান্সেস অ্যাজ ইট ইজ হিজ জব। এটা একটা আনসার হতে পারে যে বস তার ডিউটি করছে, তুমি তার ডিউটি করো। এটা একটা আনসার তোমার হতেই পারে। সার্টলি কনভে টু দ্য বস, সেই বসেরও বসকে গিয়ে কমপ্লেন করো, কিন্তু সেখানে কোনো প্রুফ নেই যে বস তোমার উপর নজরদারি করছেন, তুমি সেটা করতে পারো না। টেল ইউর সিনিয়র্স ক্লিয়ারলি দ্যাট such supervision affects your performance as a subordinate, তুমি কিন্তু সুপিরিয়রকে এই কথাটা বলতে পারো না, and just do your work। এবার এখানে কি হবে, ইগনোর দ্য আনকমফোর্টেবল গ্লান্সেস অ্যাজ ইট ইজ হিজ জব, এটাকেও আমরা আনসার নিতে পারি। জাস্ট ডু ইউর ওয়ার্ক, এটাকেও আমরা আনসার নিতে পারি। কিন্তু এখানে হচ্ছে এই এত কিছু ইগনোর করবার দরকার নেই, কে কি করছে সেটাকে ভাববার দরকারও নেই। তুমি যেমন তোমার কাজ করছিলে সেইটুকুই করে যাওয়ার দরকার, বাকিটুকু সময় মতো হয়ে যায়। তাই জাস্ট ডু ইউর ওয়ার্ক ইজ দ্য বেস্ট আনসার। ঠিক আছে? মানে এখানে কিছু আনসার থাকবে, কিছু কোশ্চেন থাকবে যেখানে দুটো কোশ্চেনের মধ্যে ডিলেমা হয়। তোমাকে সবচেয়ে সহজ আনসার নিতে হবে। মনে হবে দেখো পরীক্ষা মানেই কিন্তু শক্ত কোশ্চেন নয়, এটা কিন্তু মাথায় রাখবে। তাই পরীক্ষা মানে আমি শক্ত আনসার খুঁজবো, বড় বড় আনসার গুলোকে আনসার মনে করবো, তা কিন্তু নয়। দেখবে অঙ্ক কোশ্চেনে যত বড় বড় অঙ্ক থাকে তার আনসার কিন্তু 0 বা 1 বা 2 হয়। কিন্তু সেখানে আমাকে এটাই মাথায় রাখতে হবে যে সিচুয়েশন শক্ত হতে পারে, আনসার বড় হতে পারে, কিন্তু সহজ ভাবেও কিন্তু তাকে সলভ করা যায়, এবং এটাই কিন্তু আমার ওয়ে আউট হওয়া উচিত। আচ্ছা, এবারে বলছে দেখো অল দ্য হার্ড ওয়ার্ক ডান বাই ইউ ইজ হাইজ্যাক বাই ইউর বস। এটাও কিন্তু একটা রিয়েল লাইফ প্রবলেম। তুমি সব কাজ করলে কিন্তু ক্ষীর খেয়ে যাচ্ছে তোমার বস, যে আমি সব করিছি। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এটাই হয়, মানে দেখো অন্তত প্রাইভেট সেগমেন্টের অফিসে তাই হয়ে থাকে। অল দ্য হার্ড ওয়ার্ক ডান বাই ইউ ইজ হাইজ্যাক বাই ইউর বস এন্ড দ্য ব্রিক প্যাডস আর লেফট ফর ইউ। মানে তোমার জন্য রয়েছে খালি গালিগালাজ, তোমার জন্য কোনো প্রেজ নেই। তুমি তুমি কি করবে? লিভ দ্য জব এন্ড লুক গ্রিনার পারস্টিউটস। মানে তুমি চাকরি ছেড়ে দেবে এবং বেটার কাজ খুঁজবে। দেখো সেই কোম্পানিতে গিয়ে যে তোমার জন্য একই সিচুয়েশন অপেক্ষা করছে না, তা তুমি জানো না, তাই এটা তোমার পক্ষে পসিবল নয়। লার্ন টু মেক রাইট মুভস এট রাইট টাইম। অফিসে দাঁড়িয়ে সবসময় রাইট মুভ বা রাইট টাইম তোমার এখতিয়ারে নাও হতে পারে। তুমি হয়তো বসকে কোনো কথা বলতে না পারার সিচুয়েশন নাও থাকতে পারো, তো এটাও তুমি করতে পারো না। স্টার্ট প্রেজিং ফর ইউর সেলফ। মানে হচ্ছে বিটিং দ্য ওন ট্রাম্পেট, যে আমি করেছি, এটাও কিন্তু একটা অফিসে দাঁড়িয়ে সভ্য মানুষ কেউ করে না। এবং লাস্টে আসছে দ্য মোস্ট পসিবল ওয়ে, কন্টিনিউ অ্যাজ হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ। আলটিমেটলি একদিন না একদিন কেউ সেটাকে বুঝতেই পারে, মানে জাস্ট ইউ হ্যাভ টু ডু ইউর ওন ডিউটি। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে লজিক্যাল আনসার। ঠিক আছে? আচ্ছা, এবারে বলছো দেখো ইউ আর ইন আ বাস। এটাও হচ্ছে একটা মানে মোস্ট এভরিডে প্রবলেম, প্রতিদিন আমাদের সঙ্গে এটা হয়। ইউ আর ইন আ বাস, দ্য বাস রিচেস ইউর স্টপ বাট স্টিল ইউ হ্যাভ নট পারচেজ দ্য টিকিট বিকজ অফ হেভি রাশ। এটা হয় প্রত্যেকদিন হয়েছে, বাসে প্রচন্ড ভিড়, আমরা মানে হয়তো কন্ডাক্টরের কাছে পৌঁছতেই পারলাম না বা তিনি আসতেই পারলেন না। তখন কি করব? অনেকেই করে আমরা ভাড়া না দিয়ে নেমে পড়ি, কিন্তু সেটা কিন্তু লজিক্যাল বা সুস্থ মানে মস্তিষ্কের কাজ নয়। আমাকে ঠিকঠাক কাজ করতে হবে। জাম্প আউট কুইকলি টু অ্যাভয়েড এম্বারাসমেন্ট, মানে টিকিট না কেটে পালিয়ে যাওয়া সম্ভব নয়। কল দ্য কন্ডাক্টর, গিভ হিম দ্য মানি
and get the ticket, এটা হতে পারে। hand the money to somebody sitting nearby to give it to conductor, এবার তাকে টাকা দিলে তিনি যে টাকাটা দেবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আমরা এটাকে নিতে পারবো না। give the money to a driver, ড্রাইভার যে কন্ডাক্টরের হাতেই পয়সা দেবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই তুমি নামার পরে তাই কি হবে, যে টিকিট কাটছেন তাকে ডাকবে, তাকে টাকা দেবে এবং টিকিট নেবে। এটা হচ্ছে সবচেয়ে লজিক্যাল আনসার। হতেই পারে যে আমার বাসের মধ্যে ভিড়ে আমি করতে পারিনি, স্ট্যান্ডে নেমেও কিন্তু পয়সা দেওয়া যায় এবং এখানে সেটাই করতে হবে। কল দ্য কন্ডাক্টর, গিভ হিম দ্য মানি অ্যান্ড গেট দ্য টিকিট, এটাই হচ্ছে সবচেয়ে লজিক্যাল আনসার। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে যে ইউ আর ড্রাইভিং ইউর কার অন দ্য রোড এন্ড ওয়েন ইউ হিট এগেইনস্ট আ ফ্রুট ভেন্ডারস কার্ট ইউ উইল। শহরে আমরা ধরো ওই হিন্দি সিনেমায় আগেকার দিনে দেখতাম যে গাড়ি চাপা দিয়ে তারপর লোকজন পালিয়ে গেল। ইভেন রিয়েল লাইফেও তাই ঘটে যে গাড়িতে ধাক্কা দিয়ে লোকে পালিয়ে যায়। কিন্তু সে পালিয়ে যাওয়াটা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বা কোনো হিরোইজম নয়। আমাকে বেস্ট ওয়েটাকে বা লজিক্যাল ওয়েটাকে চুজ করতে হবে। তাহলে এখানে প্রথম অপশন বলছে এসকেপ ফ্রম দ্য সাইট বাই ড্রাইভিং অ্যাওয়ে, তাই পালিয়ে আমি যাব না। অ্যাবিউজ দ্য ফ্রুট ভেন্ডার ফর পুটিং হিজ কার্ট অন দ্য ওয়ে, মানে ফুটপাথে শুয়ে থাকা মানুষের উপর গাড়ি গাড়ি চালিয়ে দিলে ফুটপাথের মানুষের দোষ হয়, গাড়ি চালকের নয়, তো সেটাও করা যাবে না। পে দ্য ফ্রুট ভেন্ডার বা ফর দ্য ড্যামেজ ডান টু হিম, মানে তার যতটা ক্ষতি হয়েছে সেই টাকাটা তাকে দিয়ে দেওয়া, এটা একটা আনসার হতে পারে। ইনসিস্ট দ্যাট ইট ওয়াজ নট ইউর ফল্ট, মানে অ্যাজ ইফ মানে ফ্রুট ভেন্ডার তোমার রাস্তায় এসলো তো তোমার কোনো দোষ নেই, এটাও কিন্তু হতে পারে না। তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার, যে তা হয়তো যদি 200 টাকার ক্ষতি হয়ে থাকে বা 2000 টাকার ক্ষতি হয়ে থাকে তাকে সেটা পে করে দেওয়া। কারণ কি ইউ হ্যাভ হিট হিম, এখানে বলা আছে ইউ হিট এগেনস্ট, কাজী নট ইউর ফল্ট আমরা এখানে বলতে পারি না। ঠিক আছে, তো সেখানে এখানে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা এবারে এই যে কোশ্চেনটা এটা হচ্ছে সবচেয়ে মানে এটাও একদম এভরিডে রিয়েল লাইফ প্রবলেম, যে আমরা কিছু না করেও অনেক সময় দোষের ভাগিদার হয়ে যাই, সেটাকে সলভ করবো কি করে। এখানে বলছে ইফ রংলি অ্যাকিউজড অফ সামথিং, মানে তুমি হয়তো ভুল করে কোনো দোষের ভাগিদার হয়ে গিয়েছো, হোয়াট ইউ উইল ডু, ট্রাই টু কনভিন্স আদার্স বাট উইদাউট এনি হোপ অফ ডুইং সো, এটা আনসার হতে পারে। মানে তুমি ভাবছো যে লোককে বোঝাবার চেষ্টা করি কিন্তু জানো যে কোনো ফল হবে না। try your best to convince others and hope that you will succeed, because মানুষ কিন্তু বাঁচে হোপ নিয়ে, সেটা হয়তো জানে যে হবে না কিন্তু তবুও একটা আশা মানুষের মধ্যে কাজ করে, এটাও একটা আনসার হতে পারে। not even try as you would be that it would be of no use, আমরা যদি চেষ্টাই না করি তাহলে নিজেকে বাঁচাবার কোনো উপায় আমাদের থাকবে না, তাই এটা আমার পক্ষে সম্ভব নয় করা। be able to convince others of your innocence easily, দুনিয়াটা কিন্তু এতটাই সোজা নয় যে তুমি যা বলবে লোকে তাই মেনে নেবে। আর যদি এতই সোজা হতো তাহলে তোমাকে কেউ রংলি অ্যাকিউজ করতো না, সেক্ষেত্রে অপশন ডিটাও আনসার হচ্ছে না। তাহলে এবার আমরা অপশন এ আর বির মধ্যে কোনটা নেব। দেখো এখানে একটা আছে পজিটিভ ওয়ার্ড, একটা আছে নেগেটিভ ওয়ার্ড, এবং এখানে সিচুয়েশন সবসময় পজিটিভ ওয়েতেই হ্যান্ডেল করতে হয়। তাই অপশন বিটার দিকে তাকিয়ে দেখো, ট্রাই ইউর বেস্ট টু কনভিন্স আদার্স, এটাও কিন্তু সেম, ট্রাই টু কনভিন্স আদার্স, বাট এখানে কি হচ্ছে এন্ড হোপ দ্যাট ইউ উইল সাকসিড, তোমার মধ্যে একটা আশা থাকতে হবে তবে কিন্তু তুমি ইউ হ্যাভ টু বি ইউর বেস্ট, আদার কিন্তু এখানে কিন্তু কোনো রকমের হোপ রাখছো না, তাই তোমার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আনসারটাকে তুমি চয়েস করতে পারবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি বিভিন্ন রকম সিচুয়েশন এবং তার রিয়াকশনস গুলো। এবার আমাকে যতই আমার লজিক মানে রিয়েল লাইফ সেগমেন্ট অন্য কথা বলুক না কেন, আমার মাথা অন্য কথা বললেও কিন্তু পরীক্ষার হলে আমাকে সব থেকে ভদ্র আনসারটাকে চুজ করতে হয়, এবং এটাকে মাথায় রাখতে হবে যে তুমি কতটা ঠিকঠাক আনসার দিচ্ছ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কি অনেক সময় আমরা দেখতে পেলাম যে দুটো করে আনসার আমাদের ডিলেমা হচ্ছে, তার মধ্যে তোমায় কি করতে হবে, মোস্ট লজিক্যাল, মোস্ট পজিটিভ এবং মোস্ট কারেক্ট, এই তিনটে জিনিসকে দেখতে হবে যে কোনটা এই তিনটাকেই ফলো করছে, সেটাই কিন্তু তোমার আনসার হবে, অন্যগুলো কিন্তু নয়। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সিচুয়েশন টেস্ট। এবার যে কোনো একটা বই তো তোমরা প্রতিটা টাইপের রইলো, প্রতিটা টাইপের ওপরই 10 থেকে 12টা করে কোশ্চেন পাবে। মোটামুটি 100টা কোশ্চেন যদি দেখে নাও একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ পরীক্ষায় কেমন কোশ্চেন হয়। সেই সঙ্গে রয়েছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গুগলে সবকিছুই অ্যাভেলেবল রয়েছে, একটুখানি দেখে নাও যে কেমন কেমন কোশ্চেন পরীক্ষায় করা হয়। এখানে আজকে আমরা যা কোশ্চেন ডিসকাস করলাম মোটামুটি কিছু কিছু প্রিভিয়াস ইয়ার ছিল, কিছু কিছু বিভিন্ন বই থেকে ছিল। তো এখান তাহলে এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় মোটামুটি আসে, শুধুমাত্র প্রতিটা লাইন পড়ে আনসার করো, কারণ কিছু ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে আনসার লুকিয়ে আছে, কিছু ক্ষেত্রে তোমাকে সঠিক অপশনটাকে চুজ করতে হয়, এবং দুটোই কিন্তু পদ্ধতি হতে পারে এবং তার একটাই উপায়, প্রতিটা কোশ্চেন ভালো করে পড়তে হবে।
ওকে, তার কারণ আদারওয়াইজ দেখো লজিক্যাল রিজনিং এ কি হচ্ছে, আমরা একটা সার্টেন পার্ট পাচ্ছি, অপশনে তার একটা পার্ট খুঁজে নিচ্ছি, আনসার করে ফেলছি। কিন্তু এখানে কি হচ্ছে, ভার্বালের সমস্যাটা কোথায়, প্রত্যেকটা অপশন তোমার ঠিক মনে হতে পারে, এমন কোশ্চেনও আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে প্রত্যেকটা অপশন পড়তে হবে এবং তাকে এলিমিনেট করতে হবে যে কোনটা হবে কোনটা হবে না। রাইট? ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।